হ্যালো বন্ধুরা, ঘোস্ট স্ক্রিনে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব 2024 সালের একটি ভয়ঙ্কর হরর মুভি দ্য এক্সোরসিজম সম্পর্কে। তো চলুন শুরু করি। তো মুভি শুরু হয় একজন অভিনেতাকে নিয়ে, যে তার ডায়লগের প্র্যাকটিস করছে। মুভিতে সে একজন প্রিস্ট এবং তাকে কোনো এক মেয়ের আত্মাকে শান্ত করতে হবে। স্ক্রিপ্টে কিছু ধর্মীয় শ্লোক ছিল যা সে পড়ছিল। এটা পড়ার সময় হঠাৎ করে সেটের লাইট গুলো ফ্লিকার করতে শুরু করে। যেই ঘরে সে দাঁড়িয়েছিল সেই ঘর দ্রুত কাঁপতে থাকে এবং হঠাৎ করে কোনো অদৃশ্য জিনিস তার উপর আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। এখানে এই দৃশ্যটি কাট হয় এবং আমাদেরকে লি এবং অ্যান্থনিকে দেখানো হয়। অ্যান্থনি একজন ড্রাগ অ্যাডিক্ট, যার কারণে তার এবং তার মেয়ের সম্পর্ক খুব খারাপ। তার মেয়ে তাকে ড্যাড বলেও ডাকতো না এবং এটা সবকিছু শুরু হয়েছিল যখন থেকে অ্যান্থনির স্ত্রী মারা যায়। তার স্ত্রী মারা যাওয়ার ঘটনার আগে অ্যান্থনি একজন অভিনেতা ছিল, কিন্তু সেই ঘটনার পর সে নেশার আসক্তিতে পড়ে যায় এবং সব কাজ ছেড়ে দেয়। প্রায় 2 বছর রিহ্যাবিলিটেশন সেন্টারে থাকার পর অ্যান্থনি অনেকটা স্থিতিশীল হয়ে উঠেছিল। তাই তাকে আবার সিনেমায় কাজ দেওয়া শুরু হয় এবং আবার তাকে সেই অভিনেতার চরিত্র দেওয়া হয়েছিল যাকে আমরা মুভির শুরুতে মারা যেতে দেখেছি। এই চরিত্রটি পেয়ে অ্যান্থনি খুব খুশি ছিল। সে চার্চে গিয়ে কনফেশন করে যে সে তার জীবনে অনেক ভুল করেছে। নিজের স্ত্রী মারা যাওয়ার পর অ্যান্থনি তার পরিবারকে নষ্ট করে দেয় এবং নেশায় পড়ে তার মেয়ের থেকে দূরে সরে যায়। কিন্তু এখন সে সবকিছু ঠিক করতে চায়। সে আগের মতো কাজ করে তার মেয়ের কাছাকাছি আসতে চায় এবং একই সঙ্গে তার স্ত্রীর আত্মাকে শান্তি দিতে চায়। অ্যান্থনি এখন বাড়িতে আসে, যেখানে সে এবং লি কাজ নিয়ে আলোচনা করে। লিরও কোনো কাজ ছিল না, তাই সে তার বাবা অ্যান্থনির ব্যক্তিগত সহকারী হয়ে যায় এবং এবার শুটিং শুরু হয়। লি শুটিং এ তার বাবার সঙ্গে আসতো, যেখানে তার পরিচয় মুভির লিড অভিনেতা ব্লেকের সঙ্গে হয়, যার সঙ্গে তার ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। ব্লেক তাকে পুরো সেট ঘুরিয়ে দেখায়। আর যখন তারা এমন একটি জায়গার পাশ দিয়ে যাচ্ছিল যেখানে 2টি রোবট রাখা ছিল, লিকে দেখেই এক রোবট অদ্ভুতভাবে স্পার্ক করতে শুরু করে। যাই হোক, শুটিং এখন শুরু হয় এবং শুটিং শুরু হওয়ার আগে অ্যান্থনি শুটিং সেটে মেজর ইস্টের সঙ্গে তার চরিত্র সম্পর্কে কিছু আলোচনা করে, যেখানে তার বাইবেলের কিছু শ্লোক নিয়ে কথা বলছিল। আমরা লক্ষ্য করি যে অ্যান্থনির নাক থেকে রক্ত ঝরতে শুরু করে, তবে অ্যান্থনি বিষয়টিকে উপেক্ষা করে, মনে করে এটি তার ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। আজকের দৃশ্যগুলো খুব ভালোভাবে শুট করা হয়, যার পর লি এবং অ্যান্থনি তাদের বাড়ি ফিরে আসে। মধ্যরাতে যখন লি তার ফোন ব্যবহার করছিল, তখন সে তার লবি থেকে অদ্ভুত খটখট শব্দ শুনতে পায়। যখন সে চেক করতে যায়, তখন সে দেখে অন্য ঘরের দরজা আনলক ছিল। ঠিক তখনই তার রান্নাঘরের নলকেও চালিয়ে দেয়। সে রান্নাঘরে গিয়ে নল বন্ধ করার সঙ্গে সঙ্গেই তালা খোলার শব্দ শুনতে পায়। সেই দরজা যা আগে বন্ধ ছিল এখন খুলে গেছে, কিন্তু ভেতরে কেউ ছিল না। সে সবকিছু উপেক্ষা করে তার রুমে যাচ্ছিল, কিন্তু তখন এসে দেখে অ্যান্থনি অর্থাৎ তার বাবা করিডোরে দাঁড়িয়ে আছে। লি তার কাছে যায় এবং দেখে যে সে কিছু বিড়বিড় করছে। লি তাকে ধরে হালকা ঝাঁকুনি দেয়, যার ফলে এক মুহূর্তের জন্য অ্যান্থনি ঘাবড়ে যায়। কিন্তু তারপর লির মনে হলো হয়তো তার বাবা ঘুমের মধ্যে হাঁটছিল। পরের দিন যখন অ্যান্থনি শুটিং এ যায় এবং ডায়লগ প্র্যাকটিস করছিল, তখন সে ঠিক মতো পারফর্ম করতে পারছিল না। পরিচালকও এখন রেগে গিয়েছিলেন। পরিচালক তাকে বলেন, তুমি তোমার জীবনে ঘটে যাওয়া সমস্ত খারাপ জিনিসের কথা মনে করো, হয়তো তারপর তুমি তোমার দুঃখের অভিব্যক্তি সঠিকভাবে দিতে পারবে। এখানে আমাদের তার শৈশবের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যখন সে কনভেন্টে থাকতো এবং সেখানে ফাদার শিশুদের নির্যাতন করতেন। যাই হোক, অ্যান্থনি আবার তার ডায়লগের প্র্যাকটিস শুরু করে। এবার যখন সে ডায়লগের পেপারগুলো খুললো, তার ভেতরে কিছু লেখা ছিল। ভেতরে ডিমনের কিছু আঁকিবুকি ছিল এবং লেখা ছিল, অ্যান্থনি স্মার্ট, তোমাকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। ডায়লগের পেপারগুলো রেখে সে তার ডয়ার খুললো কিছু নেওয়ার জন্য এবং ডয়ারে একটি স্ক্রু ফিক্স দেখতে পেল। স্ক্রু ফিক্সটি দেখানোর সঙ্গে সঙ্গেই তার শৈশবের একটি ঝলক দেখানো হয়, যেখানে এমনই একটি স্ক্রু ফিকশন ছিল। সে বলে যে, আমি বাইবেলের পবিত্র শ্লোকগুলি ঠিকভাবে ডায়লগ হিসাবে বলতে পারছি না। উত্তরে তাকে বলা হয়, এটা সম্ভবত এ কারণে যে আপনার ঈশ্বরের বিশ্বাস কিছুটা কম। ঈশ্বর এবং নিজের উপর বিশ্বাস রাখুন, এটা আপনার জন্য সহজ হবে। এটা শুনে সে উঠে দাঁড়ায়, কিন্তু উঠেই তার মাথা ঘুরতে শুরু করে। সে লিকে বলে, আমার উচিত নিজের ঘরে গিয়ে বিশ্রাম নেওয়া। লি সম্মত দেওয়ার পর সে এখান থেকে চলে যায়, তবে নিজের রুমে নয় বরং বেসমেন্টে। এই বিষয়টি লিরও অদ্ভুত লাগে। লি তাকে অনুসরণ করে। বেসমেন্টের ওয়াশরুম থেকে কিছু শব্দ আসছিল। লি চুপি চুপি এটি রেকর্ড করতে শুরু করে, কিন্তু হঠাৎ তার ফোন পড়ে যায়। যখন সে ফোনটি তুলতে যায়, তখন তার বাবা তার সামনে দাঁড়িয়ে ছিল এবং স্নান করতে করতে সেখানেই তার সামনে প্রস্রাব করে দেয়। লি এইসব দেখে ভীষণ ভয় পেয়ে যায়, কারণ এখন অ্যান্থনির চোখ দুটো পুরোপুরি সাদা হয়ে গিয়েছিল, যেন কেউ তাকে ভর করেছে। আর সে লির দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিল। দ্রুত সে উপরে চলে যায়, কিন্তু উপরে গিয়েও লির দিকে একইভাবে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। উপরে গিয়ে জেন লির হুঁশ ফিরে আসে। সে এখন নিজের কক্ষে গিয়ে শুয়ে পড়ে, আর লি তার পিছনে গিয়ে চিৎকার করতে থাকে, তুমি কি ওষুধ বদল করেছো? এটা ওষুধের সাইড ইফেক্ট, তোমাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে হবে। এই সময় অ্যান্থনি তার কথার উপেক্ষা করছিল, অথচ আমরা তার শরীরে কালো দাগ দেখতে পাচ্ছিলাম, যা নিশ্চিত করছিল যে সে কোনো খারাপ জিনিসের কবলে আছে, অর্থাৎ কোনো অশুভ শক্তি তাকে নিজের দখলে নিয়ে নিয়েছে। এই দাগগুলো কয়েক সেকেন্ডের জন্য তার শরীরে দেখা গিয়েছিল এবং তারপর অদৃশ্য হয়ে যায়। মুভির সেটে পরিচালক, প্রযোজক এবং সহ অভিনেতাদের কারোই অ্যান্থনির অভিনয় পছন্দ হচ্ছিল না, তাই সে হতাশ হয়ে আবার ড্রিঙ্ক করা শুরু করে। এদিকে ফাদার লিকে জিজ্ঞাসা করে, তুমি কি বিশ্বাস করো মুভিতে যা ঘটেছে তা সত্যি হতে পারে? লি উত্তরে বলে, আগে তো বিশ্বাস করতাম না, কিন্তু রাতে যা কিছু দেখেছি তারপর থেকে কিছুটা বিশ্বাস হচ্ছে। এরপর লি যখন বাড়ি ফিরে দেখে অ্যান্থনি তার আগেই বাড়িতে এসে গেছে। তার হাতে ভীষণভাবে জখম ছিল, যেখান থেকে রক্ত ঝরছিল। তার মুখের অবস্থা প্রায় একই ছিল। লি তাকে বলল, তুমি আবার ড্রাগ শুরু করে দিয়েছো, সেই জীবনে ফিরে গিয়েছো যা আমাকে ঘৃণা করতে হয়েছে, তাই এখন আমি তোমার সঙ্গে থাকবো না। এটা শুনে অ্যান্থনি রেগে
পাগল হয়ে যায়। সে এত জোরে চিৎকার করে যে ঘরের সমস্ত ভাঙা জিনিসপত্র ভেঙে যায়। তারপর সে অদ্ভুত ও ভয়ঙ্কর ভাবে চলতে শুরু করে এবং তার মেয়ের সামনে আসে। লিকে বলল, তুমি কোথায় যাবে? তোমার স্কুল নেই, মা নেই, তুমি আমার কাছে থাকতে হবে। এটা শুনে লি ভীষণ ভয় পায় এবং রেগে বলে, অ্যান্থনি আমার থেকে দূরে থাকো। তার উত্তরে অ্যান্থনি বলে, আমি অ্যান্থনি নই। লি খুবই ভয় পেয়ে যায়। পরের দিন সে শুটিং এর সেটে গিয়ে ফাদারের সঙ্গে দেখা করে আর লি ফাদারকে অ্যান্থনির সমস্ত পরিস্থিতি জানিয়ে দেয়। অ্যান্থনি এখন রাতের বেলা বাথরুমে কিছু না কিছু বলে যা সে রেকর্ড করেছে। যখন ফাদার এটি শোনেন তিনি নিজে ভয় পেয়ে যান, কারণ পরিস্থিতি খুবই গুরুতর। এই রেকর্ডিং এ অ্যান্থনি নিজে ডেমন মালুককে ডাকছে, যা বেশ বিপজ্জনক। ফাদার লিকে বলে, তুমি তোমার বাড়ি চলে যাও, আমি কিছু করার আগে ডেমন মালুক ও অ্যান্থনির সম্পর্কে আরো গবেষণা করতে চাই। রাতে দেখানো হয় যে ফাদার ডেমন মালুক সম্পর্কে গবেষণা করছেন। তখন লি কঠিনভাবে কষ্ট পাচ্ছে এবং ফাদার নিজেও অদ্ভুত এক শক্তি অনুভব করতে শুরু করে। এখানে অ্যান্থনির জীবনের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ছোটবেলায় সে ফাদারের ঘরে গিয়েছিল এবং ফাদার তাকে নির্যাতন করেছিল। এখন শুটিং এর সময় হয়ে গেছে, অ্যান্থনি তার ডায়লগ বলার চেষ্টা করে, কিন্তু তার অভিনয়ে কোনো প্রাণ নেই। সবাই তাকে বাধা দেয় আর এতেও অ্যান্থনি রেগে যায়। সে তার হাতে ধরা ক্রসফিক্সের রেলিং এ হাত মেরে নিচে চলে যায়। তার চোখ সম্পূর্ণ সাদা হয়ে গিয়েছিল, যেন কিছু একটা তাকে দখল করে নিয়েছে। সিঁড়ি থেকে নিচে নামার পর তার শরীর অদ্ভুতভাবে মোড় নিতে শুরু করে। তার কোমর উল্টো দিকে মোড় নিয়েছিল এবং এটা শুধুমাত্র একবার নয় বরং একাধিকবার ঘটেছিল। পরে যখন লি তাকে থামানোর চেষ্টা করে এবং বলে, অ্যান্থনি থামো, তখন সে একই উত্তর দেয়, অ্যান্থনি নয়। এরপর সে বারবার তার মাথা টেবিলের সাথে ঠেকাতে থাকে। এইসব দেখে পরিচালক অ্যান্থনিকে অন্য একটি অভিনেতার সাথে প্রতিস্থাপন করে। আর যখন নতুন অভিনেতা তার ডায়লগের রিহার্সাল করছিল, অ্যান্থনি এসে তার চোখে কাঁচ ঢেলে তাকে হত্যা করে দেয়। এই আচরণের কারণে সিনেমা শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে সিনেমার প্রধান চরিত্র খুব চিন্তিত ছিল। সে এতটাই চিন্তিত ছিল যে লি তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। সেখানে অ্যান্থনি আবারও তাদের উপর আক্রমণ করে। তারা তাকে বিরক্ত করে এবং তাকে চলে যেতে বলে। এটি শুনে অ্যান্থনি জানলা থেকে লাফিয়ে পড়ে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সে জানলা থেকে নিচে পড়ে না, বরং কোথাও হারিয়ে যায়। তারপর তারা তাদের বাবার কাছে যায় এবং সব কথা বলার পর বাবা তাদের জানান যে তোমাদের বাবা দেবন মোলক দ্বারা দখল হয়ে গেছে এবং এখন তারা সেই জায়গায় মিলবে যেখানে পজিশন শুরু হয়েছিল, অর্থাৎ শুটিং সেটে। আবলি যখন সিনেমার সেটে আসে, সে দেখতে পায় একটি ঘরের মধ্যে বাইবেল পড়ে আছে। বাইবেলটি তুলতে গেলে ঘরের ভেতরে হঠাৎ করে অ্যান্থনি এসে দাঁড়ায়। ভয় পেয়ে আবলি বাইবেলের আয়াত পড়তে শুরু করে এবং অ্যান্থনি অর্থাৎ সেই দানব সেই একই আয়াতগুলো পড়তে থাকে, যেভাবে আয়াত তার উপর কোনো প্রভাব ফেলছে না। দেবন বলেছে যে এই আয়াতগুলো সে শতাব্দী ধরে শুনছে এবং এখন এগুলো তার উপর কোনো কাজ করে না। লি দানবকে বলে, দয়া করে অ্যান্থনিকে ছেড়ে দাও, সে মারা যাচ্ছে। উত্তরে দানব বলে, সে তো বহু বছর ধরে মারা যাচ্ছে। এটা বলতেই সে ডেমন লির উপর হামলা করে দেয়, কিন্তু লির হাতে তখন ক্রস ফিক্স ছিল, যা সে ডেমনের মাথায় মারতে থাকে এবং ডেমন তাকে ছেড়ে দেয়। ক্লাসিফিকেশনের শক্তি কিছুটা কম ছিল, এমন অবস্থায় যেখানে ফাদার এবং ব্ল্যাককেও ডেমন প্যারালাইজড করে রেখেছিল। তারা তার পজিশন থেকে মুক্ত হয়ে যায়। এখন ফাদার ডেমনকে বলে, তুমি মন্ত্রীটির শরীর ছাড়ো এবং আমার মধ্যে চলে আসো, কারণ ফাদার নিজেও অ্যান্টনির এক্সোরসিজম করতে সফল হচ্ছিল না। ডেমন তার কথা মানে অ্যান্টনিকে ছেড়ে ফাদারের মধ্যে চলে আসে। এখান থেকে সিনেমাটি ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং আমরা দেখতে পাই কেন ওই ডেমন শুধু অ্যান্টনিকে ধরেছিল। আসলে অ্যান্টনি যখন ছোট ছিল এবং কনভেন্টে থাকতো, তখন ফাদার তাকে নির্যাতন করতেন এবং নির্যাতনের পর তার মাথায় উল্টো ক্রস চিহ্ন তৈরি করে দিতেন, অর্থাৎ সেখানে ঈশ্বরের উপাসনা করা হতো না, বরং ডেমন তথা শয়তানের পুজো করা হতো। এই বিষয়গুলো অ্যান্টনির মনে ছোট থেকেই ছিল এবং এটি তার দুর্বলতা হয়ে দাঁড়ায়, যার কারণে ডেমন তাকে অধিকার করে নেয়। দৃশ্যগুলি আবার বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে ডেমন এখন ফাদারের শরীরে প্রবেশ করেছে। ফাদারকে বাঁচানোর জন্য অ্যান্টনি এখানে পবিত্র ক্রস ফিক্স তুলে নেয় এবং বাইবেলের আয়াত পড়া শুরু করে। এখন তার আয়াত ডেমনের উপর প্রভাব ফেলছিল, কারণ সে তার শিশুবেলার ট্রমা থেকে বের হয়ে এসেছে এবং ঈশ্বরের উপর বিশ্বাস রেখে আয়াতগুলো পড়ছিল। এর ফলে ডেমন দুর্বল হয়ে পড়ে এবং চলে যায়। কাহিনীর শেষ দৃশ্যে আমাদের অ্যান্টনি এবং লিকে দেখানো হয়, যারা এখন তাদের জীবন স্বাভাবিকভাবে কাটাচ্ছে। অ্যান্টনি প্রতিদিন গির্জায় যেতে শুরু করেছে আর কিলি তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা লিখছে এবং এরপর একটি চলচ্চিত্র বানাতে চায়। এইভাবে গল্পটি শেষ হয়। দ্য এক্সোরসিজম মুভিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ এবং সাবধানে থাকুন।